হ্যাঁ, তাহলে পিরিয়ডিক প্রপার্টির মধ্যে নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। ভ্যালেন্সির ডেফিনেশনটা আমরা জানি কম বেশি সবাই, বলতে পারবো আর কি ভ্যালেন্সি কাকে বলে। তো আমি একটু ভালো করে বলে দিই, ভ্যালেন্সির ডেফিনেশন কিন্তু অনেক রকম ভাবে দেওয়া যায়। যেমন ভ্যালেন্সির একটা ডেফিনেশন হচ্ছে যে একটা মৌলের পরমাণুতে যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, একটা মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে যতগুলি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে সেই সংখ্যাকে, তার মানে একটা স্কেল আছে, এটাকে বলছি হাইড্রোজেন স্কেল। অ্যাকর্ডিং টু হাইড্রোজেন স্কেল বা ডেফিনেশন অফ ভ্যালেন্সি ইন হাইড্রোজেন স্কেল, কি হবে, একটা মৌলের পরমাণু, একটা এলিমেন্টের অ্যাটম যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে বা কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ক্লোরিন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ক্লোরিনের ভ্যালেন্সি কত, তাহলে তোমাকে দেখতে হবে যে ক্লোরিন যখন হাইড্রোজেনের সাথে কম্পাউন্ড ফর্ম করে তখন কি রকম ফর্মুলা হয়, HCl, তাই না? তাহলে এইখানে কতগুলো হাইড্রোজেনের সাথে ক্লোরিন অ্যাটাচ হয়েছে বা কম্পাউন্ড ফর্ম করেছে, একটা। তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি হয়ে গেল 1, ঠিক আছে? বা আমি বলতে পারি ফ্লুরিন, আয়োডিন, এরা যারাই যাবে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে সবাই কি করবে, HF, HCl, HBr এরকম ফর্ম করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, অক্সিজেন। অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে কম্পাউন্ড ফর্ম করবে তাহলে কি রকম ফর্মুলা হবে তার, H2O, নর্মাল অক্সাইড, H2O, H2O2 আছে, H2O2 এর ক্ষেত্রে অক্সিজেনের যোজ্যতা তখন কি হবে, আর আর H2O এর ক্ষেত্রে যোজ্যতা কি, H2O এর ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 2। ওখানে এখানে অক্সিজেনের যোজ্যতা কি 2, কারণ দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। আর যদি H2O2 বলি তাহলে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন বা দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে, এখানে অক্সিজেনের যোজ্যতা 1। তাহলে কম্পাউন্ডের ওপর ভ্যারি করছে অক্সিডেশন নাম্বার, এই ভ্যালেন্সিটা। যোজ্যতা বা ভ্যালেন্সি ভ্যারিয়েবল হতে পারে, পরিবর্তনশীল হতে পারে, তবে সাধারণ একটা যোজ্যতা আছে। সাধারণ যোজ্যতা গুলোকে আমরা লিখছি এটা, এখানে যেমন ক্লোরিনের 1, অক্সিজেনের 2। এই যে স্কেলটা বললাম সেটা বলছি হাইড্রোজেন স্কেল। এরকম ক্লোরিন স্কেল আছে, অক্সিজেন স্কেল আছে, এরকম বিভিন্ন স্কেল আছে। তবে মডার্ন ডেফিনেশন অফ ভ্যালেন্সি যদি বলি, মডার্ন ডেফিনেশন এইটা কিন্তু মেন ডেফিনেশন, যে একটা এলিমেন্টের শেষ কক্ষে, লাস্ট সেলে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, পরে আমি জানতে পারবো যে এই আনপেয়ার্ড ইলেকট্রনটা রিয়াকশনে পার্টিসিপেট করে। তাহলে যে ডেফিনেশনটা ফামিদা দিচ্ছিল, যে এলিমেন্টের যতগুলো ইলেকট্রন ভ্যালেন্স সেলে বা লাস্ট সেলে থাকে আর যারা রিয়াকশনে পার্টিসিপেট করে তাদেরকে বলছি ভ্যালেন্সি, সেটাও কিন্তু ঠিক। তবে মডার্ন ডেফিনেশন কি বললাম, যে কোনো মৌলের শেষ কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে তাকে বলবো আমরা ভ্যালেন্সি। তবে এইখানে আমি যদি বলি হাইড্রোজেন স্কেলে ডেফিনেশন আলাদা, ক্লোরিন স্কেলে ডেফিনেশন আলাদা, অক্সিজেন স্কেলে ডেফিনেশন আলাদা, যে কোনো একটা স্কেলের ডেফিনেশন বললেই হবে। তবে তুমি যদি এটা লেখো যে কোনো মৌলের শেষ কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে আর সেই অযুগ্ম ইলেকট্রনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলবো আমরা ভ্যালেন্সি বা যোজ্যতা। বা এটাও বলতে পারি যে একটা এলিমেন্ট যতগুলো ইলেকট্রন ছেড়ে দেয়, বর্জন করে বা গ্রহণ করে, লুজ করে বা গেন করে ফর ফুলফিলিং ইটস অক্টেট, অক্টেট পূর্ণ করার জন্য, সেটাকেও যোজ্যতা বলবো। অনেকগুলো ডেফিনেশন হয়ে গেল যোজ্যতা, যে কোনো একটা দিলেই হবে। এবার আমার তো যোজ্যতা সম্পর্কে একটু জেনে গেলাম, যে যোজ্যতা কি, ব্যাপারটা কি জেনে গেলাম, ডেফিনেশন জেনে গেলাম, কিন্তু মেন কাজটা কি, যোজ্যতার পরিবর্তনটা পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর। এটাই তো আমি এতক্ষণ পড়েছি, যতবারই পড়েছি এরকম ভাবেই পড়েছি। এখন আমি তোমাকে বলছি যে যোজ্যতা পর্যায় বরাবর কিরকম চেঞ্জ হয়,
আর শ্রেণী বরাবর কিরকম চেঞ্জ হয়। যেমন আমি বলছি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, তো নেই 13 বলবো, 13, 14, 15, 16, 17, তারপর একটা 18 আছে। তাহলে আমি যদি বলি লিথিয়ামের ক্ষেত্রে কি পাবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা কি পাবে, 1s2 2s1, তাই না? তাহলে গ্রুপ 1-এ যারা থাকে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন দেখো ns1, ঠিক লিখেছি? যারা গ্রুপ 1-এ থাকে তাদের সবারই ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns1। আর যারা গ্রুপ 2-তে থাকে তাদের ইলেকট্রন বিন্যাস কি হয়, ns2, যোজ্যতা কক্ষের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন বলছি। আর এদের কি থাকে, ns2 np1, এটা হচ্ছে ns2 np2, এরকম ns2 np3, এরকম ডট ডট করে আছে। এখন তুমি যদি দেখো, আমি যদি জিজ্ঞাসা করি গ্রুপ 1-এ লাস্ট সেলে কটা ইলেকট্রন থাকে, একটা, তাহলে তার যোজ্যতা কি হবে, ভ্যালেন্সি কি হবে, 1 হবে। গ্রুপ 2-তে 2, তাহলে যোজ্যতা 2, এরকম করে দেখো 3, 4, 4 হয়ে যাবার পর এখানে দেখো 5টা আছে, শেষ কক্ষে ইলেকট্রন 5টা আছে, কিন্তু আমরা যোজ্যতা 5 লিখি না, আমরা লিখি 3, আবার লিখি 2, আবার লিখি 1। তাহলে এখানে কোন ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে, যে অক্টেট ফুলফিল করার জন্য বা ডিউপ্লেট ফুলফিল করার জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য, ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য যতগুলো ইলেকট্রন লুজ করবে বা গেন করবে, তাহলে গ্রুপ 1-এর একটা ইলেকট্রন সে লুজ করে দেবে, এখানে 2টো ইলেকট্রন লুজ করে দেবে, 3টে ইলেকট্রন লুজ করে দেবে, 4টে ইলেকট্রন লুজ করে দেবে। এখান থেকে কিন্তু 5টা ইলেকট্রন লুজ করবে না, 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, 6টা ইলেকট্রন লুজ করবে না, 2টো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, 7টা ইলেকট্রন লুজ করবে না, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। আমি এটা বলতে পারি যে অ্যালং দ্য পিরিয়ড ফর হাইড্রোজেন স্কেল প্রথমে বাড়বে, ইনক্রিজ করবে, ম্যাক্সিমাম পয়েন্টে যাবে, আবার ডিক্রিজ করবে। তাহলে ইনক্রিজ করলো, ম্যাক্সিমাম পয়েন্টে এলো, ডিক্রিজ করলো। কম্পাউন্ড দিয়ে বললে ভালো বুঝতে পারবে। গ্রুপ 1-এর একটা কম্পাউন্ড আমি নিচ্ছি, নামটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, ফর্মুলা কি, LiH। গ্রুপ 2-এর একটা হাইড্রাইড নিচ্ছি, সেটা হচ্ছে BeH2। গ্রুপ 3-র একটা হাইড্রাইড নিচ্ছি, AlH3। আর যদি বোরন বলি তাহলে BH3। গ্রুপ 4-এর একটা হাইড্রাইড, কার্বনের হাইড্রাইড, ফর্মুলা কি হয়, CH4। এরপরে দেখবে যখনই গ্রুপ 15-এর হাইড্রাইড, নাইট্রোজেনের একটা হাইড্রাইড, ফর্মুলা আমরা লিখি NH3। গ্রুপ 16-এর হাইড্রাইড, ফর্মুলা কি, H2O। আর গ্রুপ 17-এর হাইড্রাইড হচ্ছে HF। দেখতে পাচ্ছি তো সব? তাহলে দেখো লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, একটা, তাহলে যোজ্যতা হচ্ছে 1। বেরিলিয়াম কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 2টো, তাহলে যোজ্যতা হচ্ছে 2। বোরন 3, মিথেন CH4, কার্বনের 4, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো 3টে হাইড্রোজেন, জলের অণুর ক্ষেত্রে 2টো হাইড্রোজেন অক্সিজেন, আর ফ্লুরিনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন। তাহলে হাইড্রাইড বা হাইড্রোজেন স্কেলে যদি আমি ভ্যালেন্সি বলি, তাহলে প্রথমে ইনক্রিজ করে, ম্যাক্সিমাম পয়েন্টে যায়, ডিক্রিজ করে। এটা হাইড্রোজেন স্কেলে বললাম। ভ্যালেন্সির অর্ডার, অ্যালং দ্য পিরিয়ড ভ্যালেন্সির অর্ডার, হাইড্রোজেন স্কেলে বললাম প্রথমে ইনক্রিজ করে, তারপরে ডিক্রিজ করে। অক্সিজেন স্কেলে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, অক্সিজেন স্কেলে একটা এক্সাম্পল দিই, যেমন লিথিয়াম অক্সাইড Li2O,
Li2O না LiO, না Li2O, ঠিক আছে, Li2O। তারপরে হচ্ছে BeO, এটা একটু নিচেরটা দেখাই, খুব ভালো হবে তাহলে, কারণ উপরে সবাই অক্সাইড করে না, বা উপরে একটা অক্সিজেনও পেয়ে যাবে। কালি খারাপ হয়ে গেছে। সোডিয়ামটা দেখাই, Na2O, MgO, Al2O3, আচ্ছা, তারপরে হচ্ছে SiO2, P2O5, তারপরে সালফার আছে SO3, তারপরে ক্লোরিন আছে Cl2O7, Cl2O7। এবার দেখো, আমি যদি কোশ্চেন করি যে এইখানে সোডিয়াম অক্সাইড যে ফর্মুলাটা আছে, আগে অক্সিজেন স্কেলে আমি ডেফিনেশনটা দিয়ে দিই ভ্যালেন্সি। অক্সিজেন স্কেলে কারো ভ্যালেন্সি কি করে দেখবো? দেখবো যে একটা অক্সিজেন কতগুলো এলিমেন্টের সাথে যুক্ত হয়ে অক্সাইড ফর্ম করেছে। অর্থাৎ বা এরকম ভাবে বলতে পারি যে অক্সিজেনের ভ্যালেন্সি লেখা হবে সোডিয়ামের নিচে, সোডিয়ামের ভ্যালেন্সি লেখা হবে অক্সিজেনের নিচে। যেমন এই ফর্মুলাটা আমাদের জানা আছে, MxZy, MxZy। এম এর ভ্যালেন্সি কোনটা? এইটা ক্রস ক্রস হিসাবে লেখা হয়, জানা নেই আমাদের, এটা জানা আছে। এম এর ভ্যালেন্সি হচ্ছে ওয়াই আর জেড এর ভ্যালেন্সি হচ্ছে এক্স। তাহলে এখন আমি যদি ভ্যালেন্সি জিজ্ঞাসা করি, যোজ্যতা জিজ্ঞাসা করি, তাহলে এখানে সোডিয়ামের যোজ্যতা কত হবে? এখানে লেখা আছে নিচে 1, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে সোডিয়ামের 2। এবার মনে হবে যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? মনে হবে যে 1। কিন্তু এখানে যখন রেশিওতে ফরমেশন করেছে, দেখো 2 ছিল এখানেও, 2 ছিল এখানেও, সে 2 কেটে গেছে, 2:2 ছিল, সেটা 1:1 হয়ে গেছে। এটা বুঝতে পারলাম? দেখো তো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যখন যুক্ত হয়েছিল, তখন অক্সিজেনের ভ্যালেন্সি 2, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, তাহলে এইখানে 2 আর এখানে 2 লিখবো, কিন্তু আমি কি করেছি? 1:1 রেশিওতে লিখে নিয়েছি। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা এখানে 2, ভ্যালেন্সি 2। এটা যেমন বোঝা যাচ্ছে। অ্যালুমিনিয়ামের কত? 3, অক্সিজেনের কত? 2, তাহলে ভ্যালেন্সি 3। এইটাও ঠিক একই রকম, সিলিকন ডাই অক্সাইড। কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি অক্সিজেনে, সিলিকন ডাই অক্সাইডে অক্সিজেনের ভ্যালেন্সি কত, তাহলে তুমি কি বলবে? 1? 1 নয় কিন্তু। এখানে আবার কি, অক্সিজেন 2 ছিল, সিলিকন 4 ছিল, এই রেশিওতে ভ্যালেন্সিটা হয়েছে। কিন্তু যখন এখানে এসছে, তখন 2 আর 4 কেটে গেছে, অর্থাৎ কি ছিল? Si2O4 ছিল। Si2O4 না লিখে লেখা হয়েছে কি SiO2। তাহলে সিলিকনের ভ্যালেন্সি কত এখানে বলো দেখি কেউ? 4। ফসফরাসের কত? খুব সহজেই বোঝা যাচ্ছে, ফসফরাস কত? 5। আবার এখানে একটু আলাদা রকম হয়ে গেছে, SiO3। এখানেও কিন্তু কিভাবে ফরমেশন হয়েছিল? SO3, S2O6 ছিল, S2O6, তাহলে সেটা কেটে কি হয়ে গেছে? SO3। তাহলে এখানে সালফারের যোজ্যতা হচ্ছে 6, কি ছিল? S2O6, সে জায়গায় কি হয়ে গেছে? SO3, তাহলে 6। আর এখানে ক্লোরিনের ভ্যালেন্সি কত? লাস্টে একদম ক্লোরিনের ভ্যালেন্সি কত? 7। তাহলে অক্সিজেন স্কেলে কি দেখছি? অক্সিজেন স্কেলে পিরিয়ডের লেফট টু রাইট ভ্যালেন্সি ইনক্রিজ করছে, একদম ইনক্রিজ করছে, কোনো মিনিমাম টিনিমাম ব্যাপার নেই, ম্যাক্সিমাম ব্যাপার নেই। তাহলে অক্সিজেন স্কেলে কি হচ্ছে? প্রথমে বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করছে, ম্যাক্সিমাম হচ্ছে, আবার ডিক্রিজ করছে। হাইড্রোজেন অক্সিজেন স্কেলে কি হচ্ছে? এটা হাইড্রোজেন স্কেলে। অক্সিজেন স্কেলে কি হচ্ছে? প্রথম থেকেই বাড়তে বাড়তে যাচ্ছে। এরকম ভাবে তোমাকে পরীক্ষায় যদি দেয় যে ভ্যালেন্সি অ্যালং দ্য পিরিয়ড কিরকম চেঞ্জ হয়, তখন তুমি যে কোনো একটা স্কেলে দেখাতে পারো, হাইড্রোজেন স্কেলে দেখাতে পারো বা অক্সিজেন স্কেলে দেখাতে পারো। বুঝতে পারলাম ব্যাপারটা কিরকম পরীক্ষায় দেবে, যে ভ্যালেন্সি কি চেঞ্জ হয় অ্যালং দ্য পিরিয়ড। 1 নাম্বার দিয়েছে, তাহলে বলবে ফর হাইড্রোজেন স্কেল ভ্যালেন্সি ইনক্রিজেস, ফার্স্ট ইনক্রিজেস,
reaching to maximum point, then decreases 3 1 2 3 4 4 3 2 1. আর for oxygen scale increases 1 2 3 4 5 6 7. তোমাকে এই ভ্যালেন্সি গুলো দেখাবার আগে ওই যৌগগুলো লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো ভ্যালেন্সি ব্যাপারটা কি আর কিভাবে পরিবর্তন হয়। শ্রেণী বরাবর কিরকম চেঞ্জ হয় অ্যালং দ্য গ্রুপ। অ্যালং দ্য গ্রুপ তুমি নিজেই বলতে পারবে যে অ্যালং দ্য গ্রুপের ইলেকট্রনিক কনফিগারেশনে কোনো চেঞ্জ হয় কি? ব্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হয় না। তাহলে এলিমেন্ট যেগুলো হবে যেমন লিথিয়াম হাইড্রাইড LiH, সোডিয়াম হাইড্রাইড NaH, তারপর আবার নিচে যদি যাও পটাশিয়াম হাইড্রাইড KH, রুবিডিয়াম হাইড্রাইড RbH আর CSH, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম সবারই ভ্যালেন্সি 1। তাহলে গ্রুপে একটু মাঝখানে অন্য কিছু ঢুকে গেছে বলে অসুবিধা হচ্ছে, তাও তোমাদের আশা করে আমি এরকম করে দিলাম। তাহলে এখানে দেখছি যে অ্যালং দ্য গ্রুপ ভ্যালেন্সি সেম থাকে, তার মানে গ্রুপ 1 এর ভ্যালেন্সি 1 হবে, গ্রুপ 2 এর ভ্যালেন্সি 2 হবে সাধারণত। তবে মাঝে মাঝে কিছু পরিবর্তন দেখা যায়, এগুলো একদম ফিক্সড আমি বলতে পারি না ফিক্সড প্রপার্টি বা প্রপার ওয়েতে ইনক্রিজ বা ডিক্রিজ হবে। যেমন দেখবে আগের যে প্রপার্টি গুলো বলেছি সেগুলো কিন্তু দেখবে কিছু ডিসক্রিপেন্সি বা কিছু ব্যতিক্রম দেখা গেছে আর সেখান থেকে কোশ্চেনও দিয়েছে। তবে এখানে সেরকম কিছু নেই, মোটামুটি পার্থক্য একটা দেখা যাবে, সেখান থেকে কোশ্চেন থাকে পরের চ্যাপ্টারে আছে আমাদের। তাহলে পরিবর্তনশীল যোজ্যতা ভ্যারিয়েবল ভ্যালেন্সি এই টপিকটা আমাদের নেক্সট চ্যাপ্টারে আছে, আমি ডিসকাস করব যে ভ্যালেন্সির কেন পরিবর্তন হয়, নানা রকম ভ্যালেন্সি বা নানা রকম যোজ্যতা দেখায় কেন। এবারে এটা হয়ে গেল যোজ্যতা। একটা ফিজিক্যাল প্রপার্টিও এখানে ঢুকিয়ে দিই। হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টিটার নাম হচ্ছে অ্যাটমিক ভলিউম, পারমাণবিক আয়তন। অ্যাটমিক ভলিউম সেটা কি? অ্যাটমিক ভলিউম বলো দেখি কেউ আমাকে, অ্যাটমিক ভলিউম কাকে বলে বা আয়ত। দেখো যদি আমি অ্যাটমিক ভলিউমের কথা বলি, ভলিউম, তাহলে সেটা হচ্ছে গ্রাম আণবিক ওজন, অ্যাটমের ওয়েট হবে একটা, আর বাই ডেনসিটি হবে, ঘনত্ব হবে। ডেনসিটি অফ অ্যাটম আর গ্রাম অ্যাটমিক ওয়েট। বাংলায় আমি বুঝতে পারছি যে পারমাণবিক আয়তন সমান গ্রাম পারমাণবিক ওজন বাই ঘনত্ব, গ্রাম অ্যাটমিক ওয়েট বাই ডেনসিটিকে বলছি অ্যাটমিক ভলিউম। বা খুব ভালো করে যদি বলি যে কতটা জায়গা সে দখল করে আছে, কতটা ভলিউম সে নিয়ে আছে, সেটা তার ভলিউম। ডেফিনেশনটা একটু দেখে নেবে ওই থেকে, ডেফিনেশন অ্যাটমিক ভলিউমের ছোট্ট করে একটু ডেফিনেশন আছে। অ্যালং দ্য পিরিয়ড অ্যালং দ্য গ্রুপ, যেহেতু এটা ফিজিক্যাল প্রপার্টি বা ইনডাইরেক্টলি দেখবে ডিপেন্ড করে, আমি তাই বলেছিলাম মনে ফিজিক্যাল প্রপার্টি বলা যাবে, হ্যাঁ বলা যাবে ফিজিক্যাল প্রপার্টি। তাহলে শুধু এটা মুখস্থ রাখতে হবে এটা, কারণ কোনো নিয়ম খুব একটা বেশি নিয়ম মেনে চলে না। যেমন বাম দিক থেকে ডান দিকে যদি যাও, লেফট টু রাইট যদি যাও, তাহলে পারমাণবিক আয়তন কমে, প্রথমে কমে, কি বললাম প্রথমে কমে যায়, দেখবে সাইজটা ছোট হয় না, এদিক থেকে এদিকে সাইজ ছোট হয়, প্রথমে কমে, এবার সর্বনিম্ন জায়গায় পৌঁছায়, তারপরে বৃদ্ধি পায়, তারপর বৃদ্ধি পায়। তারপর বৃদ্ধি হওয়ার কারণ দেখো ওয়েটটা বাড়তে শুরু করে, সেই জন্য বাঁ দিক থেকে ডান দিকে যদি তুমি যাও তাহলে অ্যাটমিক ভলিউম প্রথমে কমতে থাকে, তারপর আবার বাড়তে শুরু করে, এটা মুখস্থই রাখবে একটু। হ্যাঁ, আর ওপর থেকে নিচের দিকে কি হয়, ওপর থেকে নিচের দিকে প্রথমে যত তুমি নিচের দিকে যাবে দেখবে ভ্যালেন্স সেল তো বাড়ে, নাম্বার অফ সেল ইনক্রিজ করে, তাহলে ভলিউম ইনক্রিজ করবে, ক্রমশ বৃদ্ধি পেতে পেতে থাকবে, এটা ইনক্রিজ করে। এটা বুঝতে অসুবিধা হয়নি যে নাম্বার অফ সেল ইনক্রিজ করলে অ্যাটমিক ভলিউম তো ইনক্রিজ করবে, জায়গা বেশি নিচ্ছে। আর এখানে কি প্রথমে ছোট হয় তারপর বাড়ে, কারণ প্রথমে ছোট হয় কারণ সাইজটা দেখবে ছোট হয়, ভলিউমটা কমে প্রথমে,
তারপরে ওয়েটটা যেহেতু বাড়তে শুরু করে তাই আবার অ্যাটমিক ভলিউমটা একটু বাড়তে শুরু করে। এটা একটু রিডিং পড়ে নেবে বা মুখস্থ রাখবে। অ্যাটমিক ভলিউমটা অত ভালো করে না পড়লেও হবে। এবার আসছি আমরা জারণ বিজারণ ধর্ম, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সিডেশন রিডাকশন প্রপার্টি, মন দিয়ে শুনবে এটা। দেখতে পাচ্ছ না? নেটওয়ার্কের জন্য হচ্ছে, বুঝলে। জারণ বিজারণ ধর্ম। এবার আমাদের কিন্তু জারণ বিজারণ ব্যাপারটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই এখানে বেশি ডিটেলসে আমি বলবো না। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে আমরা সব জানি। তবে তবে সহজভাবে একটু বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। জারণ, জারণ মানে কি? ইলেকট্রন বর্জন দিয়ে কি হয়ে যাবে? জারিত হয়ে যাবে, জারিত হয়। ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সে নিজে জারিত হয়ে যায়। তাহলে আমি সেই পদার্থটাকে কি বলবো? জারক পদার্থ। জারক পদার্থ, সরি, যে নিজে জারিত হয়ে যাবে তাকে বিজারক পদার্থ বলবো। এটা নিয়ে পরে আলোচনা করছি। বা বলতে পারি যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় সে বিজারক পদার্থ। না, অন্যকে বিজারিত করবে। যে ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় তাহলে অপরকে বিজারিত করবে, তাহলে সে বিজারক পদার্থ। লিখতে পারো যে অপরকে বিজারিত করে সে বিজারক পদার্থ। তাহলে যে বিজারক পদার্থ হবে সে ইলেকট্রন লুজ করবে না ইলেকট্রন গেইন করবে? যে বিজারক পদার্থ হবে, রিডাকটেন্ট বা রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, সেই রিডিউসিং এজেন্ট কি করবে? ইলেকট্রন লুজ করবে না ইলেকট্রন গেইন করবে? যে রিডিউসিং এজেন্ট হবে লুজ করবে তো ইলেকট্রন, কারণ যে রিডিউসিং এজেন্ট সে ইটসেলফ কি হবে? অক্সিডাইজড। রিডিউসিং এজেন্ট নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে। নিজে অক্সিডাইজ হবে, অন্য এলিমেন্টকে রিডিউস করবে। অন্য এলিমেন্টকে যদি রিডিউস করতে হয় তাহলে সে ইলেকট্রন লুজ করবে। তাহলে যদি ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বাড়ে, প্রবণতা বাড়ে, তাহলে সে তত ভালো রিডিউসিং এজেন্ট। তাহলে আমি ছোট করে যদি বলি, রিডিউসিং প্রপার্টি মানে কি? ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি, ঠিক বলিনি? রিডিউসিং প্রপার্টি ভালো কার? যে ইজিলি ইলেকট্রন লুজ করে দেবে। আর অক্সিডাইজিং প্রপার্টি ভালো কার? যে ইলেকট্রন একসেপ্ট করবে বা ইলেকট্রন গেইন করবে। অক্সিডাইজিং প্রপার্টি, এজেন্ট বা প্রপার্টি কার ভালো? যে ইলেকট্রন একসেপ্ট করবে বা গ্রহণ করবে, তার মানে গেইন করবে। তাহলে আমি এই দুটো জিনিস মনে রাখবো এখানে জারণ বিজারণ ধর্মতে, রিডিউসিং প্রপার্টি আর অক্সিডাইজিং প্রপার্টি। অক্সিডাইজিং প্রপার্টি মানে কি? ইলেকট্রন একসেপ্টিং প্রপার্টি বা টেন্ডেন্সি। রিডিউসিং প্রপার্টি মানে কি? ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি বা ইলেকট্রন বর্জন করার প্রবণতা। তার মানে কি? জারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে। জারণ ধর্ম বৃদ্ধি পাবে। কখন পাবে? জারণ ধর্ম
অক্সিডাইজিং প্রপার্টি ইনক্রিজ করবে কখন? যখন ইলেকট্রন সে একসেপ্ট করবে, গ্রহণ করবে। এই জায়গাটাই বোঝার, আর কিছু বোঝার দরকার নেই। জারণ ধর্ম কখন বৃদ্ধি পাবে? যখন তার ইলেকট্রন একসেপ্ট করার টেন্ডেন্সি বাড়বে, বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? দেখো তো। আর বিজারণ প্রপার্টি, বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে, রিডিউসিং প্রপার্টি ইনক্রিজ হবে কখন হবে? যখন ইলেকট্রন লুজ করার বা বর্জন করার প্রবণতা বৃদ্ধি পাবে। মানে আমি বললাম এ একটা এলিমেন্ট, সে ইলেকট্রন ইজিলি রিমুভ করে দেয়, তাহলে এ কি হয়ে যাবে? এ প্লাস। এ অক্সিডাইজ হয়ে গেল, নিজে অক্সিডাইজ হয়ে গেল, আর এই ইলেকট্রনটা সে কি করবে? অন্য একটা এলিমেন্টকে রিডিউস করে দেবে, তাই না? এই যত তাড়াতাড়ি এ ইলেকট্রন ছেড়ে দেবে, তত এই এলিমেন্টটাকে সে বিজারণ করে দেবে। তাহলে ইলেকট্রন লুজ করার প্রপার্টি যদি ইনক্রিজ করে, তাহলে এলিমেন্টের বিজারণ করার ধর্ম বাড়বে। ইটসেলফ অক্সিডাইজ হয়ে গেল, কিন্তু অন্য এলিমেন্টকে কি করলো? সে রিডিউস করে দিল। আবার জারণ ধর্ম যদি আমি বলি, এক্স ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এক্স যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এক্স মাইনাস হবে। এবার যত সে এক্স মাইনাস হবার টেন্ডেন্সি দেখাবে, তত তো বিজারণ হচ্ছে নিজে। তাহলে অপরকে কি করবে? অপরকে জারিত করবে। এই যে ইলেকট্রনটা সে পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? অন্য কেউ সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে, সেটাও গ্রহণ করে নিচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে জারণ ধর্ম বৃদ্ধি পাবে যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি ইনক্রিজ করে, আর বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে যদি ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি ইনক্রিজ করে। এই জায়গাটা এইটুকু কে বুঝতে পারলে না বলো আমাকে? এখানে জারণ ধর্ম আর বিজারণ ধর্ম, অক্সিডাইজিং প্রপার্টি আর রিডিউসিং প্রপার্টির কথা হচ্ছে। জারণ আর বিজারণ এই প্রক্রিয়ার কথা হচ্ছে না, অক্সিডেশন রিডাকশন প্রসেসের কথা হচ্ছে না। তাহলে আমি বুঝে নিলাম যে অক্সিডাইজিং প্রপার্টি আর রিডিউসিং প্রপার্টি কি। এবার অ্যালং দ্য পিরিয়ড আর অ্যালং দ্য গ্রুপ আমাকে দেখতে হবে যে অক্সিডাইজিং আর রিডিউসিং প্রপার্টি কি রকম চেঞ্জ হয়। এখানে খুব সুবিধা হচ্ছে যে যদি তুমি অক্সিডাইজিং প্রপার্টিটা লেখো, তাহলে উল্টোটা হবে রিডিউসিং প্রপার্টি। যেমন প্রথমে আমি লিখছি লেফট টু রাইট অক্সিডাইজিং প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি। জারণ ধর্ম, কথাটা জারণ ধর্ম, জারক ধর্ম, জারণ ধর্ম বা জারক ধর্ম একই জিনিস। জারক পদার্থ আর জারণ ধর্ম, জারক পদার্থের ধর্ম হচ্ছে জারণ ধর্ম, অক্সিডাইজিং প্রপার্টি বা জারক ধর্ম বলতে পারি। এবার আমার বলো, লেফট টু রাইট ইলেকট্রন একসেপ্ট করার টেন্ডেন্সি মানে কি আমি বলতে পারি? ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন একসেপ্ট করার টেন্ডেন্সিকে ইলেকট্রন অ্যাফিনিটি বলতে পারি তো। বা ইলেকট্রন নেগেটিভিটি যদি বেশি হয় কারো, তাহলে ইলেকট্রন একসেপ্ট করার টেন্ডেন্সি বা নিজের দিকে টানার টেন্ডেন্সি কি হবে? এই যে দুটো প্রপার্টি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি, এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের প্রতি অ্যাডিকশন, বা ইলেকট্রনকে কতটা সে ভালোবাসে, ইলেকট্রনকে কতটা সে অ্যাট্রাক্ট করে, ইলেকট্রনটাকে কতটা অ্যাকসেপ্ট করে। বলো দেখি, লেফট টু রাইট এই দুটো প্রপার্টি কি হয়? বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। যদি ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি ইনক্রিজ করে, তাহলে ইলেকট্রন
গ্রহণ করার প্রবণতা কি হবে বলো? ইলেকট্রন অ্যাকসেপ্টেড টেন্ডেন্সি কি হবে? ইনক্রিজ করবে। তাহলে অক্সিডাইজিং প্রপার্টি কি হবে? জারণ ধর্ম বৃদ্ধি পাবে। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। লেফট টু রাইট জারণ ধর্ম বৃদ্ধি পায়, তাহলে বিজারণ ধর্ম কি হবে? হ্রাস পাবে। তাহলে দুটো জিনিস হয়ে গেল আমার। তাহলে আমি ভালো করে বুঝি, স্টেপ বাই স্টেপ বোঝো। লেফট টু রাইট ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি কি? অ্যাডিকশন টুয়ার্ডস ইলেকট্রন, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা লেফট টু রাইট বাড়ে। আবার বলেছি যদি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে তাহলে অক্সিডাইজিং প্রপার্টি বাড়ে। তাহলে লেফট টু রাইট অক্সিডাইজিং প্রপার্টি বাড়বে আর রিডিউসিং প্রপার্টি কমবে। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় লিথিয়াম থেকে ফ্লুরিন সবচেয়ে ভালো অক্সিডাইজিং প্রপার্টি কার? ফ্লুরিনের সব থেকে ভালো, আর এমনকি পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে বেশি, সব থেকে তীব্র জারক পদার্থ লিখে রাখবে, সব থেকে তীব্র জারক পদার্থ হচ্ছে ফ্লুরিন। মোস্ট অক্সিডাইজিং এজেন্ট ইজ ফ্লুরিন। তাহলে রিডিউসিং প্রপার্টি সব থেকে বেশি কার? লিথিয়াম। একটা কথা লিখবে, লিথিয়াম ইজ মোস্ট রিডিউসিং এজেন্ট বা সবচেয়ে তীব্র বিজারক পদার্থ। তার সাথে একটা কথা লিখে রাখবে যে জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে অ্যাকুয়াস মিডিয়ামে, অ্যাকুয়াস মিডিয়াম, জলীয় দ্রবণ কেন লিখেছি, অ্যাকুয়াস ফেজ বা অ্যাকুয়াস মিডিয়াম কেন লিখেছি পরে বলছি একটু। এবার আসছি টপ টু বটম, ওপর থেকে নিচে। আচ্ছা, বিজারণ ধর্ম বা জারণ ধর্ম কি? যদি বিজারণ ধর্ম দিয়ে ব্যাখ্যা দিই আমি, বিজারণ ধর্ম মানে কি? ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি, লুজ। আর এই ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সিকে আমি আয়োনাইজেশন এনার্জি বলতে পারি। কম্পেয়ার করতে পারি, আয়োনাইজেশন এনার্জি মানে কি ছিল? শেষ কক্ষের ইলেকট্রনকে লুজ করে দেবে। যার যত কম আয়োনাইজেশন এনার্জি হবে, যার যত লো ভ্যালু অফ আয়োনাইজেশন এনার্জি হবে, সে তত ইজিলি ইলেকট্রনকে ছেড়ে দেবে। দেখো তো ঠিক বললাম? যার যত কম হবে আয়োনাইজেশন এনার্জি, সে তত ইজিলি ইলেকট্রনকে রিমুভ বা ছেড়ে দেবে। তার মানে যদি আমি বলি যে আয়োনাইজেশন এনার্জি কম, তাহলে বিজারণ ধর্ম বেশি বলতে পারি। এবার দেখো আমি যদি বলি টপ টু বটম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মধ্যে সবচেয়ে ইজিলি কে ইলেকট্রন ছেড়ে দেয় বা কার সব থেকে কম আয়োনাইজেশন এনার্জি? সবচেয়ে কম আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি উপর থেকে নিচে কি হয়, বাড়ে না কমে? বলো কেউ। ডিক্রিজ করে, কমে। ওপর থেকে নিচে আয়োনাইজেশন এনার্জি কমে, আগে বলে দিয়েছি। তাহলে ওপর থেকে নিচের দিকে আয়োনাইজেশন এনার্জি কমে, তাহলে বিজারণ ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। জারণ ধর্ম কি হবে? হ্রাস পাবে। এবার দেখো এখানে সিজিয়ামের আমি বললাম বিজারণ ধর্ম বেশি। একটু আগে বললাম লিথিয়ামের, লিথিয়ামের সঙ্গে লিখেছি ব্র্যাকেটে জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস মিডিয়াম। এখানে লিখে রাখো সিজিয়াম গ্যাসীয় দশা, গ্যাসীয় অবস্থা, গ্যাসিয়াস মিডিয়াম।
তাহলে পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে লিথিয়ামের বিজারণ ধর্ম সব থেকে বেশি জলীয় দ্রবণে, আর সিজিয়ামের হচ্ছে অ্যাকুয়াস গ্যাসিয়াস ফেজ বা গ্যাসীয় অবস্থায়। এইটা আলোচনা করব গ্রুপ 1 যখন পড়াবো তখন। চ্যাপ্টার আছে আমাদের গ্রুপ 1 এস ব্লক এলিমেন্ট, তখন আলোচনা করব। এখন মনে রাখো যে পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে জারণ ধর্ম বৃদ্ধি পায়, বিজারণ ধর্ম হ্রাস পায়, ওপর থেকে নিচের দিকে জারণ ধর্ম হ্রাস পায়, বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। কে কে বুঝতে পারলে না, কোন জায়গায় বুঝতে পারলে না আমাকে একটু বলো। এরপর যেটা হচ্ছে মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, ধাতব অধাতব ধর্ম। খুব ইজি আছে, যদি জারণ বিজারণ ধর্ম বুঝতে পেরে যাও তাহলে এটা তার সাথে রিলেটেড। এবার দেখো আমি যদি বলি মেটাল বা ধাতু, ধাতুর যে ধর্ম তাকে বলা হয় ধাতব ধর্ম। ধাতুর অনেকগুলো ধর্ম আছে। তাহলে ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টি, একটা মেটালের ধর্ম হচ্ছে যে ইলেকট্রন সে লুজ করে, ইলেকট্রন বর্জন করে, লুজ করে। তাহলে একটা ধাতুর ধাতব ধর্ম তত বেশি হবে যত সে ইলেকট্রন বর্জন করবে। মেটালিক প্রপার্টি তত ইনক্রিজ করবে যত ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি ইনক্রিজ করবে। তাহলে আমি বলতেই পারি যে ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি মানে কি, রিডিউসিং প্রপার্টি বা বিজারণ ধর্ম। তাহলে দেখো ইনডাইরেক্টলি রিলেটেড আছে যে ধাতব ধর্ম বেশি মানে কি, বিজারণ ধর্ম বেশি, ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বেশি। তাহলে আমি বলতেই পারি যে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমি বলতে চাইছি বিজারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে এখন অধাতব ধর্ম বা নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার মানে কি, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি, গ্রহণ করবে প্রবণতা। তার মানে কি, জারণ ধর্ম বেশি। তাহলে বলতে পারি যার জারণ ধর্ম বেশি সে নন মেটাল বেশি। তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ফ্লুরিন মেটাল না নন মেটাল, ফ্লুরিনের মেটালিক ক্যারেক্টার বেশি না নন মেটালিক ক্যারেক্টার বেশি? নন মেটালিক ক্যারেক্টার। একটু আগেও দেখেছি ফ্লুরিনের জারণ ধর্ম বেশি। অর্থাৎ আমি যদি বলি লেফট টু রাইট, পিরিয়ডের লেফট টু রাইট যদি হয় তাহলে মেটালিক ক্যারেক্টার বাড়বে না নন মেটালিক ক্যারেক্টার বাড়বে? নন মেটালিক ক্যারেক্টার বাড়বে, মানে অধাতব ধর্ম বাড়বে, ইনক্রিজ করবে। তাহলে মেটালিক ক্যারেক্টার কি হবে, ডিক্রিজ করবে। মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন সবচেয়ে ভালো মেটাল কে আর সবচেয়ে ভালো নন মেটাল কে এদের মধ্যে? এই এই পিরিয়ডে যদি বলি পিরিয়ড 2, তাহলে সবচেয়ে ভালো মেটাল হচ্ছে লিথিয়াম আর সবচেয়ে ভালো নন মেটাল হচ্ছে ফ্লুরিন। এইদিকে ইনক্রিজ করে নন মেটালিক ক্যারেক্টার। আর মাঝে যেগুলো হয় মোটামুটি মাঝামাঝি, তাদের দুরকম ক্যারেক্টারই দেখা যায়, মেটাল নন মেটাল দুরকম ক্যারেক্টারই দেখা যায়। তাদের বলা হয় মেটালয়েড, ধাতু কল্প। নামটা শুনেছি তো, ধাতু কল্প। তবে এইখানে সেরকম দেখা যায় না, নিচের গুলো দেখা যায়। আমি বলবো ধাতু কল্প সম্পর্কে একটু বলবো। তাহলে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করে, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। আচ্ছা, অ্যালং দ্য পিরিয়ড হয়ে গেল, অ্যালং দ্য গ্রুপ কি হবে? তার মানে লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এইগুলোর মধ্যে নিচের দিকে এলে কি হয়, কোন ধর্ম বাড়ে? মেটালিক ক্যারেক্টার বাড়বে না নন মেটালিক ক্যারেক্টার বাড়বে? ধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম বাড়বে, মেটালিক ক্যারেক্টার বাড়বে।
মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে সবচেয়ে ভালো মেটাল কে? সিজিয়াম। পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে যদি বলি সবচেয়ে ভালো মেটাল কে? সিজিয়াম। কারণ উপর দিয়ে নিচের দিকে বিজারণ ধর্ম বাড়ে, তার মানে মেটালিক ক্যারেক্টার বাড়বে। তাহলে মেটাল আর রিডিউসিং এজেন্ট আর নন মেটাল আর অক্সিডাইজিং এজেন্ট, এই কথাটা আমি বলতে পারি তো? ধাতু হচ্ছে বিজারক পদার্থ আর অধাতুগুলো হচ্ছে জারক পদার্থ। তার মধ্যে সবচেয়ে ভালো জারক পদার্থ অক্সিজেন, ফ্লুরিন, আর তারপরে আর একটা জারক পদার্থ আছে খুব ভালো জারক পদার্থ, সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে নন মেটাল সবচেয়ে ভালো ফ্লুরিন, তার আগে কি আছে? অক্সিজেন, এটাও খুব ভালো নন মেটাল। এবার যদি তুমি এরকম যাও, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপরে এখানে যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, নাইট্রোজেনের পরে ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি। এই আর্সেনিক আর অ্যান্টিমনির দুরকম প্রপার্টি পাওয়া যায়। আর এর নিচে আছে বিসমাথ। একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে তুমি আমাকে বলো, একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে কোন ক্যারেক্টার বাড়ে আর কোন ক্যারেক্টার কমে? ওপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বাড়ে আর অধাতব ধর্ম কমে। তাহলে আমি যদি বলি নাইট্রোজেন ভালো ধাতু না ভালো অধাতু? আর বিসমাথ ভালো ধাতু না ভালো অধাতু? তাহলে নাইট্রোজেন খুব ভালো অধাতু আর বিসমাথ খুব ভালো ধাতু। মানে নাইট্রোজেন ইজ গুড নন মেটাল আর বিসমাথ ইজ গুড মেটাল। এবার নিচের দিকে যত আসবো নন মেটাল থেকে মেটালিক ক্যারেক্টার বাড়বে। এই যে দুটো আমি বক্স করে দিয়েছি, এইটার মধ্যে দু রকম প্রপার্টি দেখা যায়, মেটালিক প্রপার্টিও দেখা যায়, নন মেটালিক প্রপার্টিও দেখা যায়। এদেরকে বলা হয় মেটালয়েড, ধাতু কল্প। এছাড়া আরো আছে, যে কোনো গ্রুপে এই ঘটনা দেখা যায়, তবে নাইট্রোজেনের ক্ষেত্রে সবচেয়ে ভালো দেখা যায়, মানে গ্রুপ 15 এর ক্ষেত্রে সবচেয়ে ভালো দেখা যায়। এছাড়া যেটা আছে সিলিকন, জার্মেনিয়াম, হ্যাঁ জার্মেনিয়ামের মধ্যে কিছুটা দেখা যায়, সিলিকনের মধ্যে কিছুটা দেখা যায়, বোরন গ্যালিয়ামের মধ্যে কিছুটা দেখা যায়। এইগুলো নিচের দিকের গুলো খুব ভালো ধাতুকল্প বা মেটালিক নন মেটালিক দুটো প্রপার্টি দেখা যায়। আচ্ছা, আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম পার্ট যেটা আছে, তখন একটা পার্ট বলবো যেখানে এরকম সিঁড়ি ভাবে নেমেছে, সিঁড়ি ল্যাডারের যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোর নন মেটালিক মেটালিক দুটো ক্যারেক্টারই দেখা যায়, সেগুলো আলোচনা করব আমি পরে। ঠিক আছে, তাহলে ধাতব অধাতব ধর্ম হয়ে গেল। সিরিজ জায়গাটা পরে বলবো, আছে আমাদের টপিকটা আছে। তা এইখানেই বলতে বলছো নাকি? তাহলে এইখানেই বলে দিই, দাঁড়াও। এই অংশটা এখানে দেখো, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16। এই যে অ্যালুমিনিয়াম থেকে স্টার্ট হয়েছে, অ্যালুমিনিয়ামের পরে নিচে নেমে গেছে জার্মেনিয়াম, তারপর নিচে নেমে গেছে আর্সেনিক, পোলোনিয়াম। এই যে সিঁড়ির ধাপের আকৃতি যেটা নিচ্ছে, এইগুলোর মধ্যে একটা নন মেটালিক ক্যারেক্টার অ্যারাইজ করে আর মেটালিক ক্যারেক্টার দুটোই অ্যারাইজ করে, অর্থাৎ জার্মেনিয়াম, অ্যান্টিমনি, আর্সেনিকও আছে, আর্সেনিক অ্যান্টিমনি, এই এলিমেন্ট গুলোর মধ্যে জারণ আর বিজারণ উভয় ধর্ম থাকে। অর্থাৎ এর নিচের গুলোর মেটালিক ক্যারেক্টার থাকে, ওপরের গুলো নন মেটালিক ক্যারেক্টার থাকে, সিঁড়ির নিচের দিকে যারা থাকে আর ওপরের দিকে যারা থাকে। তাহলে এইগুলো কিন্তু ধাতু কল্পর মতো আচরণ করে, এইগুলো যারা মাঝে থাকে। অর্থাৎ গ্যালিয়ামের মধ্যে কিছুটা দেখা যাবে, জার্মেনিয়ামের মধ্যে, আর্সেনিক অ্যান্টিমনির মধ্যে, এগুলোর মধ্যে দেখা যাবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় স্টেয়ার স্টেপ ডায়াগোনাল বলে এগুলোকে, এই রেখাটাকে, এই যে রেখাটাকে পেয়েছি। হ্যাঁ, কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? এই রেখার দ্বারা পৃথক করা যেতে পারে অনেকটাই, পুরোপুরি নয়। এই লাইনটা দিয়ে আমি বলতে পারি যে নিচের গুলো ধাতব ধর্ম বেশি আর ওপরের গুলো অধাতব ধর্ম বেশি। আর এই মাঝ বরাবর যারা থাকে তাদের মধ্যে ধাতুকল্প বা ধাতু অধাতু দুটো ধর্মই বর্তমান থাকে। যেমন আর্সেনিক আছে, হ্যাঁ সিলিকন আছে, বোরন আছে, এগুলোর মধ্যে দেখা যায় ধাতু অধাতব ধর্ম দুটোই দেখা যায়। বুঝলাম ব্যাপারটা? হুম, এই রেখাটা কি করে? ধাতু আর অধাতুকে বিভাজন করে, সেপারেট করে, মেটাল আর নন মেটাল গুলোকে সেপারেট করে। দুটো প্রপার্টি, সেই দুটো প্রপার্টি বলবো।
প্রথমটা হচ্ছে হাইড্রাইড নেচার। আচ্ছা আগে অক্সাইড নেচারটা বলে দিই। হ্যাঁ, অক্সাইড নেচার, অক্সাইডের প্রকৃতি। অক্সাইড নেচার, দুটো লাইন বলছি, মন দিয়ে শুনবে। ধাতুর অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়। মেটালিক অক্সাইড আর বেসিক ইন নেচার, বেসিক নেচারের হয়। আচ্ছা, অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির হয়। নন মেটালিক অক্সাইড আর অ্যাসিডিক ইন নেচার। আর একটা কি, তাহলে মেটালিক প্রপার্টি যত ইনক্রিজ করবে ক্ষারীয় প্রকৃতি তত বাড়বে, বেসিসিটি তত বেশি হবে। আর নন মেটালিক প্রপার্টি বা অধাতব ধর্ম যত বাড়বে আম্লিক প্রকৃতি তত বাড়বে। এই পয়েন্টটা লিখে নেবে। উইথ ইনক্রিজিং মেটালিক প্রপার্টি বেসিসিটি অফ মেটাল অক্সাইড ইনক্রিজেস, আর উইথ ইনক্রিজিং নন মেটালিক প্রপার্টি অ্যাসিডিটি অফ নন মেটাল অক্সাইড ইজ ইনক্রিজেস। ধাতব ধর্ম বাড়ার সাথে সাথে ক্ষারীয় ধর্ম বাড়ে, কার? ধাতব অক্সাইডের। আর অধাতব ধর্ম বাড়ার সাথে সাথে আম্লিক ধর্ম বাড়ে অধাতব অক্সাইডের। বুঝতে পেরেছি? যেমন আমি এটা উদাহরণ দিয়ে বলছি, খুব ভালো বুঝে যাবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এবার আমি এখানে তোমাকে অক্সাইড গুলো লিখছি। লিথিয়াম অক্সাইড Li2O, বেরিলিয়াম অক্সাইড, বোরন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের পেন্টা অক্সাইড, আর অক্সিজেনের সাথে কোনো অক্সাইড হবে না, ফ্লুরিনের অক্সাইড F2O। তাহলে আমাকে বলো বাম দিক থেকে ডান দিকে কোন ক্যারেক্টার বাড়ছে, মেটালিক না নন মেটালিক? তাহলে নন মেটালিক ক্যারেক্টার যদি বাড়ে, এখানে বলছি নন মেটালিক অক্সাইড আর অ্যাসিডিক ইন নেচার, তাহলে এগুলোর অক্সাইড গুলোর মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা হবে? এইটা হবে তীব্র আম্লিক, স্ট্রংগেস্ট বা স্ট্রং অ্যাসিডিক। বুঝতে পারলাম? এটা ফ্লুরিনের যে অক্সাইড সেটা হচ্ছে আম্লিক প্রকৃতির, অ্যাসিডিক নেচারের। আর লিথিয়ামটা কি মেটাল? তো তাহলে লিথিয়ামের যে অক্সাইড সেটা কি রকম হবে? তীব্র ক্ষারীয় প্রকৃতির হবে, মানে স্ট্রং বেসিক বা অ্যালকালি ইন নেচার। এবার এই দিক থেকে এই দিকে যত যাবে ক্ষার ধর্ম কমবে, আম্লিক ধর্ম বাড়বে। অর্থাৎ এরপরে আমি যখনই বেরিলিয়াম অক্সাইডে যাব, তাহলে এটা ছিল স্ট্রং বেসিক, তীব্র ক্ষারীয়, এটা শুধু লিখবো ক্ষারীয়, মানে বেসিক ইন নেচার। এবার বোরনে যখন যাব তখন দেখা যাবে যে উভয় ধর্ম আছে, অ্যাম্ফটারিক ইন নেচার, উভয় ধর্মী, অর্থাৎ কার ধর্মও দেখা যায় আর আম্লিক ধর্মও দেখা যায়। এটা আমি আন্ডারলাইন করলাম। কার্বন ডাই অক্সাইড কি ধর্ম দেখা যাবে? মৃদু আম্লিক, মৃদু আম্লিক, উইক অ্যাসিডিক। তারপরে কি হবে? আম্লিক, অ্যাসিডিক। তারপরে কি হবে? স্ট্রং অ্যাসিডিক বা তীব্র আম্লিক। তাহলে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, বাম দিক থেকে ডান দিকে অধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম বাড়া মানে আম্লিক, অধাতব অক্সাইডে আম্লিক ধর্ম বাড়া। তাহলে সবচেয়ে ধাতুর ধর্ম এই দিকে আছে, তাহলে তীব্র ক্ষারীয়, স্ট্রং বেসিক, বেসিক, অ্যামফাটারিক উভয়ধর্মী,
মৃদু আম্লিক, আম্লিক, তীব্র আম্লিক, উইক অ্যাসিডিক, অ্যাসিডিক, স্ট্রং অ্যাসিডিক। তাহলে আমি আরেকটা লিখছি, তোমরা বলবে। কেন সোডিয়ামের অক্সাইড আছে, ম্যাগনেসিয়ামের অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড আর ক্লোরিনের অক্সাইড। তাহলে এইটা কি হবে, যেটা সবচেয়ে প্রথমে আছে? তীব্র ক্ষারীয় হবে এটা। স্ট্রং অ্যাসিডিক বেসিক হবে, স্ট্রং বেসিক। তারপরে কি লিখবো? ম্যাগনেসিয়াম অক্সাইডকে ক্ষারীয় বেসিক। অ্যালুমিনিয়াম অক্সাইডকে কি লিখবো? উভয়ধর্মী অ্যামফটারিক। সিলিকন ডাইঅক্সাইডকে কি লিখবো? মৃদু আম্লিক, উইক অ্যাসিডিক। ফসফরাস পেন্টঅক্সাইডকে কি লিখবো? অ্যাসিডিক, আম্লিক। সালফার ট্রাই অক্সাইডকে কি বলবো? তীব্র আম্লিক, স্ট্রং অ্যাসিডিক। আর ক্লোরিনের যে অক্সাইড আছে, ডাইক্লোরো হেপ্টা অক্সাইড, সেটা হচ্ছে অতি তীব্র আম্লিক, অতি তীব্র আম্লিক। মোর স্ট্রঙ্গার অ্যাসিড বা মোর স্ট্রংগেস্ট অ্যাসিড বলতে পারি, বা মোস্ট স্ট্রংগেস্ট অ্যাসিড। মনে রাখবে অক্সাইড গুলোর নেচার বলছি কিন্তু, হ্যাঁ, লিথিয়াম বা ফ্লুরিনের নেচার বলছি না। অক্সাইড অফ মেটাল অ্যান্ড নন মেটাল বলে দিলাম। তাহলে বাম দিক থেকে বলো। অ্যালুমিনিয়াম অক্সাইডে সিলিকনের অল্প আছে, তো অ্যাসিডিক নেচারটাই বেশি আছে। সিলিকনেরও একটু অ্যামফাটেরিক নেচার আছে, ঠিকই বলেছো, কিন্তু তবে অ্যাসিডিক নেচারটা একটু বেশি। দেখা গেছে এক্সপেরিমেন্টালি লিটমাস চেঞ্জ করে, নীল লিটমাসকে লাল করে দেয়, ব্লু লিটমাসকে রেড করে দেয়, এই অক্সাইডের অ্যাকুয়াস মিডিয়াম। এই যে আমি এখানে বলো, আমি দেখাচ্ছি, দেখো। ধরুন আমি লিথিয়াম অক্সাইড নিয়েছি Li2O, একে যখন অ্যাকুয়াস মিডিয়ামে দেবো, ওয়াটারে ডিজলভ করব, তখন তৈরি হবে LiOH। এটা হচ্ছে বেসিক ইন নেচার। এখানে যদি লিটমাস তুমি ডুবিয়ে দাও এই দ্রবণের মধ্যে, লাল লিটমাস ডুবিয়ে দাও, তাহলে নীল হয়ে যাবে। আর এইখানে তুমি যদি সালফার ট্রাই অক্সাইডকে নিয়ে নাও, SO3 কে, তাহলে এই SO3 এর সাথে ওয়াটার যখন রিয়াকশন করবে, তখন হবে H2SO4। এই H2SO4 টা কি হয়ে যাবে? অ্যাসিডিক ইন নেচার। তুমি যদি লিটমাস ডুবিয়ে দাও, তাহলে নীল লিটমাস, ব্লু লিটমাস রেড হয়ে যাবে, আর এটা রেড লিটমাস ব্লু হয়ে যাবে। তাহলে সালফার ট্রাই অক্সাইড অক্সাইডটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, আর লিথিয়াম অক্সাইড হচ্ছে বেসিক ইন নেচার। এবার অ্যালুমিনিয়াম বা বোরন যদি নিই, তাহলে এরা লিটমাসের খুব একটা চেঞ্জ করবে না। নীল লিটমাস লাল বা লাল লিটমাস নীল করবে না, কোনো চেঞ্জ দেখায় না এরা। আবার রিয়াকশন আছে, এই অক্সাইড গুলো, বোরন অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা অ্যাসিডের সাথেও রিয়াকশন করে আর বেসের সাথেও রিয়াকশন করে। মনে রাখবে, যারা অ্যাসিড আর বেসের দুজনের সাথেই রিয়াকশন করে, তাদেরকে অ্যামফটারিক বা উভয়ধর্মী বলে। কি বললাম বুঝলে? যেমন এখানে H2SO4 বেসের সাথে রিয়াকশন করবে, অ্যাসিডের সাথে রিয়াকশন করবে না। আবার লিথিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, বেসের সাথে রিয়াকশন করবে না। তাই এদেরকে বলছি বেসিক, আর এদেরকে বলছি অ্যাসিডিক। এটা ক্ষারীয়, এটা হচ্ছে আম্লিক। বুঝতে পারলাম ব্যাপারটা? এই যে সিলিকনের যে হাইড ওয়াটারের সাথে রিয়াকশন করলে যে কম্পাউন্ড হয়, সেটা এইভাবে লেখা হয়, H4SiO4, H4SiO4। আবার একে এরকম ভাবে লেখা হয়, SiOH4। বুঝতে পারছো ইন্টারেস্টিং ব্যাপারটা কি? একে SiOH4 হিসাবে যদি লিখি, তাহলে দেখো বেসিক ভাবে লিখেছি, বেসকে যেমন লেখা হয় সেরকম লিখেছি, আর ওপরে কিরকম লিখেছি? H4SiO4।
অ্যাসিডিক ভাবে লিখেছে এটাকে। তবে এইটার নাম হচ্ছে, যেভাবেই লেখো না কেন, এর নাম হচ্ছে হাইড্রোসিলিসিক অ্যাসিড। হাইড্রোসিলিসিক অ্যাসিড বা অর্থোসিলিসিক অ্যাসিড যেটাকে বলা হয়। অ্যাসিড কথাটা এখানে লেখা হয়, বেস কথাটা লেখা হয় না। বুঝলাম ব্যাপারটা? যেমন এই যে B2O3, এর যখন আমরা অক্সাইড জলে দেবো যখন, তখন এরকম লেখা হয় H3BO3, বা এটাকে এভাবে লেখা হয় BOH3। কিন্তু এটার নাম বোরিক অ্যাসিড বলি আমরা, বোরিক অ্যাসিড। কিন্তু এর মধ্যে বেসিক নেচারও আছে, অ্যাম্ফোটারিক নেচারও আছে, মানে অ্যাসিড বেস দুটো নেচারই আছে। এই দুইভাবে লেখা যায় এদেরকে, সবাইকে লেখা যায় না। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেসিক নেচারটা একটু বেশি আছে, অ্যালুমিনিয়ামের হাইড্রাইড যেটা অক্সাইড, অ্যাম্ফোটারিক বলছি রিয়াকশন করে বলে, কিন্তু এর বেসিক নেচারটা একটু বেশি আছে। ঠিক আছে, বুঝলাম? তাহলে অক্সাইডের অ্যাসিডিক নেচার ইনক্রিজ করে আর বেসিক নেচার ডিক্রিজ করে। তাহলে উপর থেকে নিচের দিকে কি হবে একটু দেখে নি। না, আমি লিখেছি লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড আর সিজিয়াম অক্সাইড। তাহলে এই দিকে কোন ক্যারেক্টার বাড়ছে, মেটালিক না নন মেটালিক? মেটালিক ক্যারেক্টার যদি বাড়ে তাহলে বেসিসিটি কি হবে, ক্ষারীয় ধর্ম কি হবে? ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে ভালো বেস কোনটা এগুলোর মধ্যে, এই অক্সাইড গুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং বেসিক কোনটা? এইটা, এটা স্ট্রং বা তীব্র ক্ষার। আর এইখানের মধ্যে লিথিয়ামটা কি মৃদু ক্ষার, উইক বেস, স্ট্রং বেস। এই গ্রুপের মধ্যে কম্পেয়ার করছি, সব পুরো পিরিয়ডিক টেবিলে কম্পেয়ার করছি না। তাহলে অ্যালং দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, তাই বেসিক নেচারটা বাড়ে অক্সাইডের আর অ্যাসিডিক নেচারটা কমে। এবার আসছি নেচার অফ হাইড্রাইড, লাস্ট টপিক, নেচার অফ হাইড্রাইড। হাইড্রাইডের প্রকৃতি, এই যে অক্সাইডের নেচারটা বললাম পরীক্ষায় প্রচুর দেয়। হ্যাঁ, এইখানেও দু একটা জিনিস বলে দিই। না না, এখানে কোশ্চেনটা কিরকম আসবে, মানে তোমাকে পরীক্ষায় দিয়ে দিল F2O CO2, এদের মধ্যে কোনটি আম্লিক ধর্ম বেশি, কোনটি ক্ষারীয় ধর্ম বেশি, এরকম টাইপের, বা এগুলোকে সাজাতে দিয়ে দেবে এই অক্সাইড গুলোর মধ্যে কোনটি আম্লিক, কোনটি ক্ষারীয়, কোনটি উভয় ধর্মী। বুঝলাম ব্যাপারটা? তখন তোমাকে লিখে দিতে হবে যে ফ্লুরিন অক্সাইড যেটা আছে সবচেয়ে তীব্র ক্ষারীয়, এটা মৃদু ক্ষারীয়। আবার লিথিয়াম অক্সাইড আছে যেটা ক্ষারীয়, CO2টা আম্লিক, মৃদু আম্লিক। SiO2, লিথিয়াম অক্সাইডটা হচ্ছে ক্ষারীয়। আবার যদি বোরন অক্সাইড দিয়ে দেয় তাহলে বলবে উভয় ধর্মী, এরকম ভাবে তোমাকে বলে দিতে হবে, সাজিয়ে দেবে। তো সাজাতে বলবে ইনক্রিজিং অর্ডারে, ডিক্রিজিং অর্ডারে দিয়ে দেবে, বা বলবে এগুলোর মধ্যে কোনটি আম্লিক, কোনটি ক্ষারীয়, কোনটি প্রশম বা কোনটি উভয় ধর্মী। ঠিক আছে? আচ্ছা, হাইড্রাইডের নেচারটা শোনো। মেটালিক হাইড্রাইড যেগুলো হয়, মেটালিক হাইড্রাইড এরা আয়নিক ইন নেচার হয়, আয়নিক, আয়নীয় প্রকৃতির হয়, আয়নীয়। আয়নীয় জানি তো কাকে বলে, আয়নিক নেচার মানে যারা ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়, আয়নিক নেচারে হয়। মেটালিক হাইড্রাইডস আর আয়নিক ইন নেচার। ধাতব হাইড্রাইড গুলো আয়নীয় প্রকৃতির বা তড়িৎযোজী প্রকৃতির। আর নন মেটালিক হাইড্রাইড আর কোভ্যালেন্ট ইন নেচার, সমযোজী প্রকৃতির। প্রথম পয়েন্ট। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় CH4 আয়নিক হাইড্রাইড না নন আয়নিক সমযোজী, বলো তো কোনটা হবে, সমযোজী না তড়িৎযোজী? এটা কোভ্যালেন্ট ইন নেচার, বিকজ কার্বন ইজ নন মেটালিক। আর একটা কথা মনে রাখবে যে আয়নিক হাইড্রাইড গুলোর স্টেবিলিটি কম হয়, আয়নিক
হাইড্রাইড গুলোর স্টেবিলিটি কম, বা বলতে পারি বিয়োজন হবার প্রবণতা বেশি, ডিসোসিয়েশন হওয়ার টেন্ডেন্সি বেশি। আয়নিক হাইড্রাইডস আর লেস স্টেবল, মোর ডিসোসিয়েটিভ। যেমন লিথিয়াম হাইড্রাইড খুব ইজিলি লিথিয়াম প্লাস আর এইচ মাইনাস ফর্ম করবে, কিন্তু CH4 ইজিলি CH3+ আর এইচ মাইনাস ফর্ম করবে না। কি বললাম বুঝলে? লিথিয়াম হাইড্রাইড খুব ইজিলি ডিসোসিয়েট হয়ে যাবে, কিন্তু কোভ্যালেন্ট হাইড্রাইডরা সহজে ডিসোসিয়েট হবে না। আর কি, মেটালিক হাইড্রাইড মানে আয়নিক হাইড্রাইডরা রিডিউসিং হবে, খুবই ইজিলি রিডিউস করে দেবে। কারণ কি, দেখো এইচ মাইনাস পেয়ে যাচ্ছ, তাহলে খুব ইজিলি রিডিউসিং এজেন্ট বা স্ট্রং রিডিউসিং এজেন্ট। মেটালিক হাইড্রাইডস আর স্ট্রং রিডিউসিং এজেন্ট, নন মেটালিক হাইড্রাইডস আর নট এ স্ট্রং রিডিউসিং এজেন্ট। এরা খুব ভালো বিজারক পদার্থ নয়। ঠিক আছে, তাহলে আমি যদি বলি, তোমাকে কোশ্চেন করি যে পিরিয়ডের লেফট টু রাইট যদি যাই, তাহলে আয়নিক ক্যারেক্টার অফ হাইড্রাইড বাড়ে না কমে, বৃদ্ধি পায় না কমে? লেফট টু রাইট আয়নিক ক্যারেক্টার অফ হাইড্রাইড ইনক্রিজ করে না ডিক্রিজ করে? লেফট টু রাইট মেটালিক ক্যারেক্টার বাড়ে না কমে? তাহলে আয়নিক ক্যারেক্টারটা কি হবে? ডিক্রিজ করবে, আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে? ইনক্রিজ করবে। বুঝতে পারলাম সবাই যে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নিক ক্যারেক্টার, তড়িৎযোজী বা আয়নীয় প্রকৃতি বৃদ্ধি পাবে হাইড্রাইডের, আর সমযোজী প্রকৃতি আয়নীয় প্রকৃতি হ্রাস পাবে আর সমযোজী প্রকৃতি বৃদ্ধি পাবে। আর গ্রুপ ওয়াইজ যদি বলি, উপর থেকে নিচে গ্রুপে যদি বলি, কোন ক্যারেক্টারটা বাড়বে? আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার ডিক্রিজ করবে। আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। আচ্ছা, আমি যদি এগুলো জিজ্ঞাসা করি, H2O, H2S, H2Ac আর H2TE কার বিজারণ ধর্ম বেশি? উপর থেকে নিচের দিকে কার বিজারণ ধর্ম বেশি? H2O এর বিজারণ ধর্ম বেশি। আমি বলেছি, দেখবে মেটালিক হাইড্রাইডস আর রিডিউসিং এজেন্ট, তাহলে কে এখানে সবচেয়ে ভালো মেটালিক হাইড্রাইড? H2TE হচ্ছে সবচেয়ে ভালো মেটালিক হাইড্রাইড, তাহলে তার আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি, আর আয়নিক ক্যারেক্টার বেশি থাকলে রিডিউসিং প্রপার্টি সব থেকে বেশি হবে। তাহলে একটা কথা এখানে লিখেই দিই, যেটা বুঝতে পারছো না তোমরা সেটা লিখে দিচ্ছি আমি, যে মেটালিক হাইড্রাইড আয়নিক হাইড্রাইড রিডিউসিং হাইড্রাইড অ্যাসিডিক হাইড্রাইড। অর্থাৎ মেটালিক হাইড্রাইডের আয়নিক প্রকৃতি বেশি, রিডিউসিং প্রপার্টি বেশি, অ্যাসিডিক প্রপার্টি বেশি। কারণ কি, আয়নিক হাইড্রাইডের এখানে একটা জিনিস যেটা বাদ হয়ে গেল, সেটা হচ্ছে যে এদের ডিসোসিয়েশন প্রপার্টি বেশি, খুব সহজে বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, তাহলে স্টেবিলিটি কম, স্থায়িত্ব কম। এই এতগুলো পয়েন্ট বললাম, লিখে রাখতে পারো, খাতায় লিখে রাখো। মেটালিক হাইড্রাইড আয়নিক ইন নেচার, আয়নীয় প্রকৃতির হয়, খুব সহজেই ভেঙে যায়, ডিসোসিয়েট হয়ে যায়,
স্থায়িত্ব কম হয়, স্টেবিলিটি কম হয়, রিডিউসিং প্রপার্টি বেশি হয়, অ্যাসিডিক প্রপার্টি বেশি হয়। যেমন এখানে যদি জিজ্ঞাসা করা হয় HF, HCl, HBr আর HI, তোমরা আর কি আগে যদি জিজ্ঞাসা করতাম যে সবচেয়ে তীব্র অ্যাসিড কে, তোমরা কি বলতে বলো দেখি এখন? সবচেয়ে তীব্র অ্যাসিড কে? HF, সবাই বলবে আর কি HF, কিন্তু সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে HI। HI হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাসিড বা স্ট্রংগেস্ট অ্যাসিড, স্ট্রংগেস্ট অ্যাসিড এই গ্রুপে। কারণ কি উপর থেকে নিচের দিকে যদি যাও তাহলে এই হাইড্রাইডিক মেটালিক হাইড্রাইড আয়নিক ক্যারেক্টার বেশি হবে, আয়নিক ক্যারেক্টার বেশি হলে ডিসোসিয়েশন বেশি হবে, আর যদি ডিসোসিয়েশন বেশি হয় তাহলে H প্লাস বেশি রিমুভ করবে। কে H প্লাস বেশি দেবে? HI বেশি দেবে, কারণ HI ইজিলি ডিসোসিয়েট হয়ে যায়। HF, HCl, HBr, HI এর মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি কে ডিসোসিয়েট হয়? HI। তাহলে সবচেয়ে বেশি H প্লাস কে দেবে? HI। তাহলে সবচেয়ে বেশি স্ট্রং অ্যাসিড কে? HI। বুঝলাম? দেখো তো ব্যাপারটা। তাহলে যত নিচের দিকে যাবে ডিসোসিয়েশন তত ইজি হবে, কারণ আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ করবে অ্যালং দা গ্রুপ, তাই তো? মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে আয়নিক হাইড্রাইডের, আয়নিক হাইড্রাইডের আয়নিক প্রপার্টি ইনক্রিজ করে, তাহলে ডিসোসিয়েশন ইনক্রিজ করে, স্টেবিলিটি ডিক্রিজ করে, অ্যাসিডিক ক্যারেক্টার ইনক্রিজ করে। বুঝতে পারলাম এগুলো সব? তাহলে এইগুলোর মধ্যে যদি জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো অ্যাসিড কে, সবচেয়ে ভালো অ্যাসিড কে? H2TE। সবচেয়ে খারাপ অ্যাসিড কে আমরা জানি, H2O তো প্রশম, তাই না, নিউট্রাল। আর H2O থেকে দেখো H2S একটু অ্যাসিডিক, হাইড্রোজেন সালফাইড কে আমরা অ্যাসিড বলি, তাই না, কিন্তু H2O কে অ্যাসিড বলি? দেখো এই জিনিসগুলো কিন্তু তুমি আগে জানতে না, এখন ক্লিয়ার হচ্ছে এগুলো। H2O থেকে H2S এর ডিসোসিয়েশন হওয়ার টেন্ডেন্সি বেশি, আয়নিক প্রপার্টি বা আয়নিক নেচার বেশি, তাহলে H প্লাস বেশি রিমুভ করবে, এটা একটু অ্যাসিড, তবে উইক অ্যাসিড, এটা স্ট্রং অ্যাসিড। আয়নিক প্রপার্টি থেকে বা হাইড্রাইড নেচারটা বলে দিলাম। এখন আর একটা কোশ্চেন বলে ছাড়ছি, সেটা CH4 আর NH3 যদি জিজ্ঞাসা করা হয় কার কোভ্যালেন্ট নেচার বেশি, কার সমযোজী চরিত্র বেশি? ঠিক করে বললে তো? CH4 আর NH3 মধ্যে কার কোভ্যালেন্ট নেচার বেশি? লেফট টু রাইট কি হয়? কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করে না আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ করে? তাহলে কার্বন আর নাইট্রোজেন কে, কার নন মেটালিক প্রপার্টি বেশি আছে, কার্বন না নাইট্রোজেন? তাহলে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে? এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর সমযোজী চরিত্র বেশি এর থেকেও। এইদিকে যত যাবো সমযোজী চরিত্র বাড়বে। বুঝলাম? আচ্ছা, শেষ হয়ে গেছে মোটামুটি, আর সেরকম কিছু নেই এখানে। আর একটা পয়েন্ট আলোচনা করে ছেড়ে দেবো। আমি দেখো এখানে এলিমেন্ট লিখছি, Li, Be, বোরন, কার্বন, লিথিয়ামের নিচে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। এগুলো হচ্ছে গ্রুপ 1, এটা 2, এটা 13, এটা 14, আর এটা হচ্ছে পিরিয়ড 2, আর এটা হচ্ছে পিরিয়ড 3। এবার আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু পিরিয়ডিক ল, সেম গ্রুপে যারা থাকে তাদের প্রপার্টি কি থাকে? সেম থাকে, প্রায় সেম থাকে। তাহলে লিথিয়ামের সাথে সোডিয়ামের প্রপার্টির একটা মিল থাকার কথা, বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের প্রপার্টি মিল থাকবে, বোরনের সাথে অ্যালুমিনিয়াম, সিলিকন, কার্বন একসাথে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের প্রপার্টি অনেক মিল আছে, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের প্রপার্টি
আর ভেরি ভেরি সিমিলার। যে যারা একই গ্রুপে থাকে তাদের মধ্যে প্রপার্টির মিল তো থাকেই, কিন্তু দেখা যাচ্ছে যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের প্রপার্টির মিল অনেক বেশি আছে। লিথিয়াম থেকে সোডিয়ামের মধ্যে যা আছে তার থেকে বেশি লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের অনেক প্রপার্টি মিল আছে, আর বোরনের সাথে সিলিকন। এইটা তো হওয়ার কথা ছিল না। এই যে ব্যতিক্রম ব্যাপারটা দেখাচ্ছে, ডিসক্রিপেন্সি দেখাচ্ছে, সেইটার একটা নাম আছে। যদি আমি পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এলিমেন্টগুলোকে পাশাপাশি গ্রুপে, অ্যাডজেসেন্ট গ্রুপের এলিমেন্টগুলোকে নিয়ে একটা কিউব কল্পনা করি, কিউব, তাহলে এই যে কিউবের একটা কর্ণ আছে, ডান দিক বরাবর কর্ণ, ডায়াগোনাল আছে যেটা, সেই ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকে তাদের প্রপার্টি সিমিলারিটি দেখা যায়। যেমন লিথিয়াম আর ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, অ্যান্ড বোরন অ্যান্ড সিলিকন। তাহলে কি বললাম, তুমি যদি পিরিয়ড 2 আর পিরিয়ড 3 অ্যাডজেসেন্ট গ্রুপের এলিমেন্ট, পাশাপাশি গ্রুপের এলিমেন্টগুলোকে নিয়ে একটা আয়তক্ষেত্র বা একটা ঘনক কল্পনা করো, একটা কিউব কল্পনা করো, ইমাজিন করো, তাহলে ডায়াগোনালি যে এলিমেন্টগুলো থাকে, একটা ডায়াগোনাল, দুটো নয় কিন্তু, হ্যাঁ, রাইট সাইডে ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকে তাদের প্রপার্টির অনেক বেশি সিমিলারিটি দেখা যায়। এইটাকে বলা হয় কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। শুনেছি আগে। আচ্ছা, এইটা শুধুমাত্র পর্যায় 2 আর পর্যায় 3 আর গ্রুপ 1 থেকে 14 এর মধ্যেই দেখা যায়, এরপরে আর দেখা যায় না। পর্যায় 4-এ দেখা যায় না, কারণ পর্যায় 4-এ ডি ব্লক এলিমেন্ট চলে আসে, সন্ধিগত মৌল চলে আসে, ট্রানজিশন এলিমেন্ট চলে আসে, সেই জন্য এই মিলগুলো আর দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। আর গ্রুপ 14 এর পর 17, 18-এও দেখা যায় না। অবজারভেশন যা বলছে তাই বললাম, তাহলে দেখা যায় না, এদের মধ্যেই দেখা যায়। আর এই প্রপার্টিকে বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক। পরীক্ষায় কোশ্চেন দেবে কর্ণ সম্পর্ক কি, আমি এখনই নোট পাঠিয়ে দেবো, পেয়ে যাবে ডেফিনেশনটা, বই থেকেও পড়ে নিতে পারো। আর এটা আছে যে কর্ণ সম্পর্কের কারণ কি, কেন এই প্রপার্টির মিল দেখা যায়। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় লিথিয়াম থেকে বেরিলিয়াম এই দিকে যদি যাও, রেডিয়াসের কি চেঞ্জ হয়, বাড়ে না কমে? বাঁ দিক থেকে ডান দিকে রেডিয়াস বাড়ে না কমে? কমে। আর উপর থেকে নিচের দিকে বাড়ে না কমে? বাড়ে। তাহলে দেখো এইদিকে কমছে, এইদিকে আবার বেড়ে যাচ্ছে, রেডিয়াসটা এইদিকে কমছে এইদিকে বাড়ছে। একই রকম ভাবে আয়নাইজেশন এনার্জি এইদিকে বাড়ছে এইদিকে কমছে, ইলেকট্রন অ্যাফিনিটি এইদিকে বাড়ছে এইদিকে কমছে, ইলেকট্রোনেগেটিভিটি এইদিকে বাড়ছে এইদিকে কমছে। দেখা যাচ্ছে যে এদের রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি প্রায় সেম সেম বা প্রায় কাছাকাছি হচ্ছে। আর একটা খুব ভালো একটা প্রপার্টি আছে যাকে বলা হয় আয়নিক পোটেনশিয়াল। আমি লিখছি আয়নিক পোটেনশিয়াল। এটা কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল নয়, আয়নীয় বিভব বলা হয়, আয়নীয় বিভব। এটাকে ফাই দিয়ে চিহ্নিত করা হয়, ফাই। ফাই সমান কি? ফাই সমান হচ্ছে ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ কার আধান বলেছি? ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস। যদি আমি লিথিয়ামের চার্জ বাই রেডিয়াস করি আর ম্যাগনেসিয়ামের চার্জ বাই রেডিয়াস করি, তাহলে প্রপার্টির সেম থাকবে, আয়নিক পোটেনশিয়াল সেম থাকবে। মানে কি, ফাই লিথিয়াম প্লাস নিয়ার অ্যাবাউট অর ইকুয়াল ফাই ম্যাগনেসিয়াম 2 প্লাস। কি বললাম বুঝলে? লিথিয়াম প্লাসের আয়নিক পোটেনশিয়াল আর ম্যাগনেসিয়াম প্লাসের আয়নিক পোটেনশিয়াল প্রায় সেম। বেরিলিয়াম 2 প্লাসের আয়নিক পোটেনশিয়াল আর অ্যালুমিনিয়াম 2 প্লাসের 3 প্লাসের আয়নিক পোটেনশিয়াল সেম। বোরন 3 প্লাসের আয়নিক পোটেনশিয়াল আর সিলিকন 4 প্লাসের আয়নিক পোটেনশিয়াল প্রায় সেম। এই আয়নিক পোটেনশিয়াল সেম থাকে বলে
তাদের প্রপার্টি সিমিলারিটি দেখা যায়। কেউ যদি এটা বলো সবচেয়ে ভালো হবে, না হলে বলতে পারো যে রেডিয়াস বাড়ে কমে একই হয়ে যায়, আয়নাইজেশন এনার্জি বাড়ে কমে এরকম ব্যাপারগুলো বলে দিতে পারো। তো আমার মনে হয় আয়নিক পোটেনশিয়াল দিয়ে বললেই ভালো হবে। আয়নিক, বিকজ অফ ionic potential of lithium plus and magnesium 2 plus are near about same, therefore they have a similar property. বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কর্ণ সম্পর্ক কি আর কর্ণ সম্পর্কের কারণ কি বলে দিলাম। এছাড়া যেটা পড়ে রয়েছে সেটা মাধ্যমিক লেভেলে পড়েছো, সেই জন্য আমি ওটা পড়াইনি এখনো, পরে ওটা পড়িয়ে দেব। পিরিয়ডিক টেবিলে আর কিছু নেই, পিরিয়ডিক প্রপার্টি সব বলে দিয়েছি, যা পড়ানোর পুরো বই পড়িয়ে দিয়েছি আর কি, যা যা পড়ানোর ছিল। তোমাদের যদি পুরো পিরিয়ডিক টেবিলটা পড়ার পর কোনো কোশ্চেন আটকায় বা প্রয়োজন হয় জিজ্ঞাসা করার, আমাকে জিজ্ঞাসা করবে, আমি সব বলে দেবো। ঠিক আছে? এখান পর্যন্ত তোমরা সবাই পড়ে নেবে। আর আগে যে টপিকগুলো ছিল সেটা একবার পড়ে নিয়েছো, তাও দরকার হলে আমি পরে পড়িয়ে দেবো। নেক্সট দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো আবার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং। আর দারুণ দারুণ ইন্টারেস্টিং আর অনেক বড়, কিন্তু ভালো লাগবে যদি প্রথম থেকে থাকো শেষ পর্যন্ত। কেমিক্যাল বন্ডিং দারুণ শিখে যাবে। আমার ইচ্ছে ছিল যে এটা অফলাইনে পড়াবো, কিন্তু এখন অব্দি যেহেতু লকডাউন খুলছে না, কিছু করার নেই, আমাকে অনলাইনই পড়াতে হচ্ছে। তো আমি অফলাইন পড়াতে চাইছি। তো জুলাই পর্যন্ত ওয়েট করে অন্য চ্যাপ্টার পড়াবো কি?